আমাদের বিরুদ্ধে, বিশেষ করে আমার বিরুদ্ধে যদি কোনো ধরনের 1 টাকারও দুর্নীতির কোনো অভিযোগ থেকে থাকে, সাংবাদিকদের কাছে আমরা আহ্বান জানাবো সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে প্রমাণসহ এই তথ্যগুলো মানুষের সামনে উপস্থাপন করুন। যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করার আবার কোনো চেষ্টা করা হয়, তাহলে যারা এই কাজটি করবে আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে তাদেরও ঠিক একই পরিণত হবে। 5 মাস পরেও এই বিষয়টি নিয়ে আলোচনা করতে হচ্ছে, যেটি খুবই লজ্জার একটি বিষয় এবং এটি সরকারের জন্য অত্যন্ত দুঃখজনক একটি বিষয় যে 5 মাস পরে এসে আমাদের আহতরা এখনো পর্যন্ত টাকা পায়নি। ওয়াহিদুল কাদের কিন্তু একটা সময় বলেছিল যে যদি এই সরকার পতন হয় তাহলে 5 লাখ মানুষ মারা যাবে। আমি আমার জীবনে যদি 40টা ইন্টারভিউ দিয়ে থাকি, 40টা ইন্টারভিউতে আমাকে অর্থ নিয়ে প্রশ্ন করা হয়েছে এবং সেখানে আমি স্পষ্টভাবে সেখানে আমার এই বিষয়গুলো নিয়ে কথা বলছি। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের সোজা সাপটায়। আমাদের সাথে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। আমরা সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো তার সঙ্গে। সরাসরি চলে যাচ্ছে হাসনাত আব্দুল্লাহর কাছে। হাসনাত, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমি প্রথমেই যে বিষয়টি জানতে চাই, আমরা দেখেছি যে গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে হাসিনা সরকারের পতন হয়। ওই সময়ে সব দল মত, যারা ফ্যাসিস্ট বিরোধী দলমতগুলো ছিল, তাদের যে ঐক্যবদ্ধ অবস্থান আমরা দেখেছি, এখন অনেকটাই দেখছি যে মানে সেই জায়গা থেকে অনেকটাই সরে গেছে। এটা আসলে কেন? দেখেন, তখন হচ্ছে আমাদের যে জায়গাটি ছিল সেটি হচ্ছে যে আমাদের এই ফেসিবাদের পতন এবং হচ্ছে শেখ হাসিনার পতনের জন্য সবাই ঐক্যবদ্ধ হয়েছে। কিন্তু এই বিপ্লব পরবর্তী সময়ে, 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি সেখানে একটা বিভাজন তৈরি হচ্ছে। কেউ চাচ্ছে যে সংস্কারটা আগে নিশ্চিত হোক, কারণ আমরা ইতিহাসের প্রতিটি ক্রমপর্যায়ে আমরা দেখেছি যে প্রত্যাশিত যে সংস্কার হওয়া প্রয়োজন, যেই একটি বিপ্লবের পর বা একটি অভ্যুত্থানের পর আমরা দেখেছি সেই সংস্কারগুলো হয়নি একটি নির্বাচিত সরকারের অধীনে। যদি হতোই তাহলে 90-এর পরবর্তীতে আবার এই 24কে আমাদের প্রত্যক্ষ করতে হতো না। সেজন্য আমরা অধিকাংশই চাচ্ছে যে আমাদের সংস্কার, আমাদের যেই একটা ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের জন্য আমাদের ন্যূনতম যে সংস্কারগুলো রয়েছে, যেই সংস্কারগুলোর মধ্য দিয়েই আমাদের পরবর্তী যেই নির্বাচনটি সেটি গ্রহণযোগ্য হবে। তো অনেকেই চাচ্ছে এই সংস্কারটি যেন দীর্ঘমেয়াদী হয়, অনেকেই চাচ্ছে এই সংস্কারটি যেন পরে হয়, নির্বাচিত সরকারের অধীনে হয়। সেজন্য দেখা যাচ্ছে যে একটা নির্দিষ্ট একটা অংশ নির্বাচনটাকেই প্রাধান্য দিচ্ছে, আবার একটা বড় অংশ হচ্ছে সংস্কারকে প্রাধান্য দিচ্ছে। তো সেই জায়গা থেকে হচ্ছে প্রিন্সিপালের জায়গা থেকে কিছু মতপার্থক্য তৈরি হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের যে ঘোষণাপত্র নিয়ে আমরা দেখলাম, আপনারা এটি ঘোষণা দিয়েছিলেন যে 31 ডিসেম্বর আপনারা ঘোষণাপত্র পাঠ করবেন, কিন্তু পরবর্তীতে দেখলাম যে আপনারা সেখান থেকে সরে এসেছেন এবং সেখানে স্পষ্টতই আমরা দেখলাম রাজনৈতিক দলগুলোর সাথে আপনাদের একটি অনৈক্য। তো এর আগে কি আপনারা এটি নিয়ে আলোচনা করেননি? সেই সঙ্গে আরেকটি প্রশ্ন উঠেছে যে আমরা যদি গণ অভ্যুত্থান অথবা বিপ্লবের ইতিহাসগুলো দেখি, সেখানে ঘোষণাপত্রটি মূলত আসে গণ অভ্যুত্থান চলাকালীন সময় অথবা খুব ইমিডিয়েট সময়, কিন্তু এটি 4 মাস 5 মাস পরে এই ঘোষণাপত্রের আসলে কোনো কার্যকারিতা থাকে কিনা? প্রথমত যে বিষয়টি হচ্ছে যে আমরা যখন প্রোক্লামেশন অফ রেভলিউশন, এই দায়িত্বটি হচ্ছে আমাদের দেশের যেই প্রাজ্ঞ, আমাদের প্রবীণ যেই রাজনীতিবিদ রয়েছেন, যারা দীর্ঘ সময়ে ফেসিবাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে গিয়েছেন, তাদের দায়িত্ব ছিল এই যে গণ অভ্যুত্থানটি, এই রেভলিউশনের একটি অ্যাকনোলেজমেন্ট এবং ইনস্টিটিউশনাল রিকগনিশন নিশ্চিত করা। তো আমরা যখন দেখছি যে তারা সেই জায়গাটিতে তারা নিজেরাই উদ্যোগ গ্রহণ করেনি, আমরা আমাদের উদ্যোগটি নিতে হয়েছে। বরং অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখেছি তারা এই গণ অভ্যুত্থানকে অ্যাকনোলেজ না করে বরং কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আবার আওয়ামী পুনর্বাসন, রিহেবিলিটেশন করা বা নির্বাচনে কিভাবে তাদেরকে নিয়ে আসা যায়, একটি বড় অংশ সেই প্রক্রিয়াগুলো নিয়ে হচ্ছে কথাবার্তা শুরু করেছে। আমরা দেখেছি যে এই পর্যায়ে এসে আমাদের যেখানে আওয়ামী লীগ যেই একটা দীর্ঘ সময় ধরে যেভাবে গণতন্ত্রকে হত্যা করেছে, মানুষের মৌলিক অধিকারকে বিনষ্ট করেছে, আমাদের বাক স্বাধীনতাকে রুদ্ধ করেছে এবং আমাদের রাষ্ট্র ব্যবস্থা থেকে শুরু করে পারিবারিক ব্যবস্থা পর্যন্ত প্রত্যেকটি কাঠামোকে যেভাবে ভেঙে দিয়েছে, গুমখুন, হত্যা, নির্যাতন, নিপীড়নের যে সংস্কৃতিকে স্বাভাবিক করেছে, আমরা দেখছি যে সেই জায়গাগুলো থেকে অ্যাড্রেস না করে বরং আওয়ামী লীগকে কীভাবে পুনর্বাসন করা যায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা শুরু হয়েছে। আমরা আমাদের জায়গা থেকে সেজন্য আমরা দেখছি যে এই বিপ্লবকে এক ধরনের ডিজোন করার এক ধরনের প্রবণতা হয়েছে। সেজন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যাদের নেতৃত্বে এবং ফেসিবাদ বিরোধী ক্রিয়াশীল রাজনৈতিক যেই দলগুলো রয়েছে তাদের অংশগ্রহণে যেই জুলাই রেভলিউশনটি হয়েছে, আমরাই উদ্যোগটি গ্রহণ করি যে আমরা কি প্রোক্লেমেশন, আমরা এটাকে প্রক্লেম করব। কারণ আমরা চেয়েছি একটা রিটার্ন, একটি দালিলিক একটি স্বীকৃতি থাকুক, সেই জায়গা থেকে আমরাই হচ্ছে ওই উদ্যোগটি নিয়েছি।
দ্বিতীয় যে বিষয়টি আপনি যেটি বললেন যে ইতিহাসের অন্যান্য যে বিপ্লব হয়েছে সেখানে প্রোক্লেমেশনের একটি ধারণা রয়েছে। আমরা বিভিন্ন ধরনের আমরা দেখেছি, বিপ্লব পূর্ব প্রোক্লেমেশন আমরা দেখেছি, বিপ্লবকালীন আমরা প্রোক্লেমেশন দেখেছি, বিপ্লব পরবর্তীতে আমরা প্রোক্লেমেশন দেখেছি। তো আমরা আমাদের জায়গা থেকে বিপ্লবের একটা অনেক দিন হয়ে গিয়েছে, কিন্তু সেটাকে আমরা যেন কনস্টিটিউশনে অ্যাকোমোডেট করা যায় এবং কনস্টিটিউশনে যেভাবে অ্যাকোমোডেট করা যায় সেটির জন্যই হচ্ছে আমরা মূলত রাজনৈতিক যে দলগুলো রয়েছে, কারণ তারা দীর্ঘ একটি সময় একটি ফেসিবাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে গিয়েছে এবং আমরা তাদের যে অবদানকে সবসময় আমরা স্বীকার করি। আমরা তাদের যে একটা দীর্ঘ সময় তাদের যেই আনকম্প্রোমাইজিং একটা অ্যাটিটিউড ছিল এই ফেসিবাদের বিপক্ষে, সেই বিষয়টাকে আমরা স্বাগত জানিয়ে জাতীয় ঐক্যের স্বার্থে তখন আমরা এই বিষয়গুলো নিয়ে তাদের সাথে আমরা আলাপ আলোচনা করেছি। সংবিধানের বিষয়ে আপনারা দাবি জানিয়েছিলেন যে সংবিধান বাতিল করতে হবে। সেই সঙ্গে আবার একটা সমালোচনা উঠছে যে যদি আপনারা বিপ্লবী সরকার গঠন করতেন, সেটা তো আসলে এই সংবিধানের আলোকেই আপনার যারা সহকর্মী রয়েছে, সহযোদ্ধা রয়েছে, তারা তো এই সংবিধানের আলোকেই তারা শপথ নিয়েছে। তো এখন আবার হচ্ছে সংবিধান বাতিলের দাবি জানাচ্ছে না, বা রাজনৈতিক দলগুলো বলছে সংবিধান বাতিল না সংশোধন। আসলে আপনাদের চাওয়াটা কি এবং এইটার আসলে সমাধানটা কোন জায়গায়? দেখেন, এই যে বিদ্যমান যে সংবিধানটি রয়েছে, আসলে এই সংবিধানের দোহাই দিয়েই একটি দীর্ঘ সময়, 1.5 যুগের বেশি সময় ধরে আমরা যেটিকে ফেসিবাদ বলছি, যেটির মধ্য দিয়ে মানুষের ব্যক্তি স্বাধীনতা থেকে শুরু করে রাষ্ট্রীয় যে অধিকার সেটিকে হচ্ছে আপনার বিনষ্ট করা হয়েছে, ভোটাধিকারকে বিনষ্ট করা হয়েছে, যেটিরকে এক ধরনের ঢাল বানিয়ে আসলে এই ফেসিবাদকে হচ্ছে দেশে জায়েজ করা হয়েছে। আমরা যখনই এক দফা দাবি দিয়েছি, যখনই এই বিপ্লবটি হয়েছে, তখনই এই সংবিধানটি ইনভ্যালিড হয়ে যায় আমরা আমাদের জায়গা থেকে। এবং আমরা দেখছি যে এই সংবিধানের একটি গুরুত্বপূর্ণ বিষয়, আমরা এই যে ক্রিয়াশীল যে বিরোধী দল, ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো ছিল, তাদের একটি শক্ত অবস্থান আমরা দীর্ঘ সময় ধরে দেখেছি। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে এই বিপ্লবোত্তর সময়ে আমরা এই সংবিধান প্রীতি দেখতে পাচ্ছি অনেকের মধ্যেই, সংবিধান প্রীতি, অর্থাৎ যেই ইনস্ট্রুমেন্টটি প্রয়োগ করে এটাকে আমরা এই সংবিধানটা একটা রিপ্রেসিভ একটা টুল হিসাবে ব্যবহার করা হয়েছে বিরোধী দল ও মতকে দমন করার জন্য, এবং সেখানে আপনার জাতিগত প্রত্যেকটি সত্তাকেও স্বীকৃতি দেওয়া হয়নি সেই সংবিধানটিকে। এবং সেই সংবিধানে আমাদের যেই প্রত্যেকটা মানুষের, গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলনে কিন্তু আমরা সেই সংবিধানটিতে দেখিনি, বরং সেখানে নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের, শুধুমাত্র একটি রাজনৈতিক দলেরই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন এই 72 সংবিধানে ঘটেছে। সেই জায়গাটি থেকে আমরা চেয়েছি এই সংবিধানটিকে প্রয়োজনীয় সংশোধন, প্রয়োজনে বিলুপ্ত করে আমাদের যেটাতে গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে, ঠিক তেমন ধরনের একটি সংবিধান। দুঃখজনক বিষয় হচ্ছে যখনই আমরা এই উদ্যোগটি নিয়েছি, আমরা দেখেছি সেখানেও একটা নির্দিষ্ট একটি অংশের এখন নতুন করে একটি সংবিধান প্রীতি তৈরি হচ্ছে এবং এই সংবিধানটিকে বিদ্যমান রাখার এক ধরনের প্রবণতা তৈরি হচ্ছে, যা আমরা মনে করছি এই বিপ্লবোত্তর পরবর্তী সময়ে আমাদের যারা এই বিপ্লবকে সফল করার জন্য এবং ফেসিবাদকে নির্মূল করার জন্য যারা রক্ত দিয়েছে, আহত হয়েছে, তাদের সাথে সম্পূর্ণ, তাদের চেতনার সাথে, স্পিরিটের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক একটি অবস্থান। না, সংবিধান আপনারা বাতিলের কথা বলছেন অথবা সংশোধনের কথা বলছেন, কিন্তু সেটি ধরেন এই সরকার কিভাবে করবে? মানে এটি তো আসলে নির্বাচিত সরকারের মাধ্যমে করতে হবে। আর যদি আপনারা, যেহেতু আপনার সহযোদ্ধারা এই সংবিধানের আলোকে, সেটির জন্য গণপরিষদ ইলেকশন দিতে পারে। আমাদের যে জাতীয় সংসদ নির্বাচন এবং গণপরিষদের নির্বাচন দুটি সাইমultaneously আমাদের হতে পারে এবং সেটির বিষয়ে আমরা কথা বলছি। একটু ভিন্ন প্রসঙ্গে আসি, যেটি হচ্ছে বর্তমানে যারা রাষ্ট্র চালাচ্ছে, সরকার চালাচ্ছে, তারা আপনাদেরই একটি অংশ। আপনার কি মনে হয় যে আমরা গত 5 মাসে আমরা খুব বেশি স্বাভাবিক দেশের সার্বিক পরিস্থিতি করতে পেরেছি, অথবা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি রয়েছে? আপনাকে আমি বিভিন্ন সময় দেখি যে ফেসবুকে আপনার প্রতিবাদ জানান, বিভিন্ন সময় স্ট্যাটাস দিয়েছেন আপনিও। তো এটি আসলে কেন হলো না? আপনাদের প্রতি তো মানুষের একদম পূর্ণ সমর্থন ছিল। আমার মনে হয় না যে স্বাধীনতার পরে এতখানি জনসমর্থন অন্য কোনো সরকার পেয়েছে। তো তারপরও 5 মাসে এসে কাঙ্ক্ষিত মাত্রায় কেন পৌঁছানো যায়নি? দেখুন, 5 মাসে যতটা ক্ষতি হওয়ার কথা ছিল, দেখেন ওবায়দুল কাদের কিন্তু একটা সময় বলেছিল যে যদি এই সরকার পতন হয় তাহলে 5 লাখ মানুষ মারা যাবে।
অর্থাৎ যেই মাত্রায় এই সরকার আসার পরে, অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে যেই ধরনের নেতিবাচক প্রভাব পড়ার কথা ছিল সেই মাত্রায় কিন্তু পড়েনি। কিন্তু একই সাথে এটিও সত্য যে মানুষের যে প্রত্যাশা তৈরি হয়েছিল এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, সেই প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে একটি দৃশ্যমান একটি ব্যবধান রয়েছে। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারটি যখনই গঠিত হয়েছে আর পরবর্তী পুরো সময়টা আমাদের অতীতে যে আওয়ামী লীগ যে সমস্যাগুলো রেখে গিয়েছিল এই সমস্যাগুলোর সাথে সাথে একই সাথে আমরা দেখেছি যে 5ই আগস্ট পরবর্তী সময় পুরোটা সময়ই কিন্তু আমাদের যেই ফরেন কনস্পিরেসি থেকে শুরু করে ডোমেস্টিক কনস্পিরেসি, আমাদের বিভিন্ন ধরনের আন্দোলন, প্রত্যেক দিনই কোনো না কোনো একটা আন্দোলন, সেখানে হচ্ছে বিভিন্ন ধরনের সিন্ডিকেটের দৌরাত্ম্য, দখলদারি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, এই জায়গাগুলো কিন্তু এখনো পর্যন্ত এই সরকারের জন্য নতুন করে আবার সৃষ্টি করা হচ্ছে। তার মানে এই অন্তর্বর্তীকালীন সরকারকে দুটি বিষয় নিয়ে কাজ করতে হচ্ছে। এক, গত 16 বছর ধরে যে সমস্যাগুলো আওয়ামী লীগ সরকার সৃষ্টি করেছে। দ্বিতীয়ত, প্রত্যেক দিন নতুন নতুন যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে সেই সমস্যাগুলোকেও কিন্তু অ্যাড্রেস করতে হচ্ছে। সুতরাং এই দুইটিকে অ্যাড্রেস করতে গিয়ে আমাদের যে প্রত্যাশিত যেই দক্ষতা দেখানোর প্রয়োজন ছিল অন্তর্বর্তীকালীন সরকার, সেটি তারা দেখাতে পারেনি। তৃতীয়ত, আরেকটি বিষয় এক্ষেত্রে উল্লেখযোগ্য যে অবশ্যই এই গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন যে সরকারটি হয়েছে সেটি হওয়া উচিত ছিল রিভলিউশনারি স্পিরিট সম্পন্ন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই গভর্নমেন্টের মধ্যে এক ধরনের কনস্টিটিউশনাল ব্যুরোক্রেসি রয়েছে, এক ধরনের কনস্টিটিউশনাল একটা ব্যুরোক্রেটিক যে একটা ধারণা, একটা লাল ফিতার দৌরাত্মের যে বিষয়টি, এই বিষয়টি রয়েছে। সেটি আমি মনে করছি এই সরকার প্রম্পট অ্যাকশন নেওয়ার পিছনে একটি অন্তরা হিসাবে কাজ করছে। আমি যদি একটু স্পেসিফিকলি বলি, যেমন এই যে মাঝে জিনিসপত্রের দাম বাড়তি ছিল, যখন জিনিসপত্রের দাম একটু কমতে শুরু করলো, মানুষের জনজীবনে একটু স্বস্তি ফিরতে শুরু করলো, তখন আবার এই ভ্যাট ট্যাক্স বাড়ানো হলো এবং অংশীজনের সাথে কোনো আলোচনা না করেই শতাধিক পণ্যের উপরে এই ভ্যাট ট্যাক্স বাড়ানো হলো। আবার আপনি যদি দেখেন যে ভ্যাট ট্যাক্স বাড়ালে কিন্তু তখন অবৈধ উপায়ে পণ্য আসার পরিমাণও কিন্তু বেড়ে যায়। তো এই সিদ্ধান্তগুলো কতখানি যৌক্তিক হচ্ছে এই অবস্থায়? দেখুন, এই সিদ্ধান্তগুলো ভ্যাট ট্যাক্স বছরের অর্থ বছরের মাঝামাঝি অবস্থায় এই যে ভ্যাট ট্যাক্স বিষয়গুলো সেটি সরকারের আরও বেশি পর্যালোচনা করার সুযোগ ছিল। এবং এই সরকারে যে দুজন ব্যক্তি রয়েছে, সালেহুদ্দিন আহমেদ এবং আমাদের যিনি হচ্ছেন আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর, যেই দুজন রয়েছে, আমরা অতীতের যেই সময়গুলোতে আমরা দেখেছি আওয়ামী সরকারের সময় ফাইন্যান্সিয়াল ইস্যুতে সবচেয়ে বেশি ভোকাল এই দুইজনকে আমরা দেখেছি এবং আমাদের প্রত্যাশার জায়গাটি তাদের কাছে আরও বেশি ছিল। এবং আমার কাছে মনে হয়েছে এই ভ্যাট ট্যাক্স আলটিমেটলি এটি হচ্ছে আমাদের প্রান্তিক পর্যায়ের মানুষের উপরেই হচ্ছে এই বিষয়টি আসে, অর্থাৎ দ্রব্যমূল্যের জায়গাটিতে যারা হচ্ছে উৎপাদনের সাথে জড়িত তাদের কাছে ভ্যাট ট্যাক্সের যেই বিষয়টি, এটি ইভেনচুয়ালি সেটি কিন্তু প্রান্তিক পর্যায়ে মানুষকেই কিন্তু সেটি বহন করতে হয়। আমরাও সেটির প্রতিবাদ জানিয়েছি। আমরা আমাদের জায়গা থেকে মনে হয়েছে এই জায়গাটিতে পর্যালোচনা করার আরও অনেক বেশি সুযোগ ছিল। এবং যদি সুযোগ থাকে, আমাদের বিগত এই আওয়ামী লীগ সরকার যে পরিমাণ টাকা বিদেশে পাচার করেছে সেটিকে যদি আবার কোনোভাবে রিইনস্টল করা যায়, তাহলে সেক্ষেত্রে আমাদের যেই অর্থনৈতিক যেই একটি ঘাটতি তৈরি হয়েছে, শূন্যতা তৈরি হয়েছে, ব্যাংকিং সেক্টরে এক ধরনের দৌরাত্ম্য ছিল। ব্যাংকিং সেক্টরে আমরা দেখছি যে সেখানে হচ্ছে ক্লাসিফাইড লোনস অনেক বেড়ে গিয়েছিল। আমরা মনে করছি যদি যে আমাদের যে পরিমাণ টাকা বিদেশে পাচার হয়েছে সেটি যদি ফিরিয়ে নিয়ে আসার কোনো প্রক্রিয়া শুরু হয়, সেটি কোনো একটি উপায়ে হচ্ছে অর্থনীতিতে, সামগ্রিক অর্থনীতিতে একটি স্বস্তি যোগ করতে পারে। সেই সঙ্গে আরেকটু বিষয়, আপনি যখন আওয়ামী লীগের প্রসঙ্গে আসলেন, আপনি যদি দেখেন সাধারণ মানুষ অথবা আপনাদের যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছে সেখানে প্রত্যক্ষ যারা নির্দেশ দিয়েছে, নির্দেশদাতা, আমরা দেখেছি যে 5 আগস্টের পরে তারা দেশে ছিল এবং তাদের বেশিরভাগই, যাদের বিচারটা মানুষ চাইতো, একদম চিহ্নিত, তাদের বেশিরভাগই 5 আগস্টের পরে দেশ ছেড়ে পালিয়ে যায়। এটা আসলে কিভাবে সম্ভব হয়েছে? বিভিন্ন রাজনৈতিক দলের অসহযোগিতামূলক আচরণ, অসহযোগিতা করার এক ধরনের প্রবণতা রয়েছে, সেটিরও প্রতিফলন দেখা যায়। যেমন দেখেন, আওয়ামী লীগকে আমরা যেভাবে দেখেছি যে একটি আগ্রাসী মনোভাব ছিল এবং বিরোধী দল ও মতকে যেভাবে দমন করেছে, সেই জায়গা থেকে আজকের এই পরিস্থিতিতে যারা তৎকালীন সময় বিরোধী দল ও মতের ছিল, বিভিন্ন পথের ছিল, তাদের আওয়ামী লীগের প্রতি যে ধরনের প্রবণতা, রিয়েক্টিভ প্রবণতা হওয়া উচিত ছিল, কিন্তু আমরা সেই জায়গাতে দুঃখজনক বিষয় আমরা দেখছি কেমন যেন একটা সমঝোতার একটা মনোভাব তাদের প্রতি রয়েছে। যেমন আমরা যখন দেখছি যে জুলাই গণঅভ্যুত্থানে যারা হত্যা, নির্যাতন, নিপীড়নের সাথে যারা জড়িত, তাদেরকে যখন কেউ গ্রেফতার করছে, ঠিক তখনই
আমাদের যে বিপ্লবের যারা শক্তি ছিল, বিভিন্ন ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো ছিল, তাদের পক্ষ থেকে ওই আওয়ামী লীগের তথাকথিত ব্যক্তির জন্য, তদবিরের জন্য চলে আসে। এবং আমরা দেখেছি যে দীর্ঘ সময় ধরে এখন বর্তমানে এই বিষয়গুলো দৃশ্যমান হচ্ছে। আওয়ামী লীগের সাথে যে রাজনৈতিক অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে, বিএনপি, তারপর হচ্ছে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে, তাদের এক ধরনের ব্যবসায়িক সম্পর্ক ছিল, তাদের এক ধরনের বোঝাপড়ার একটা সম্পর্ক ছিল। যেমন আমরা দেখেছি এখন যে খবরে আমরা দেখতে পাচ্ছি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে, হাসিনা বিভিন্ন মানুষকে প্লট বরাদ্দ দিচ্ছে, সেখানেও আমরা দেখছি বিভিন্ন রাজনৈতিক দলের অনেক নেতাকর্মী রয়েছে যারা তৎকালীন সময় আমরা দেখেছি যে বিরোধী রাজনৈতিক দলের সাথে যুক্ত এবং তাদেরকে নির্যাতিত নিপীড়িত হতে আমরা দেখেছি। এবং আমরা দেখেছি যে আমরা হয়তো আমাদের কাছে মনে হয়েছে যে তারা ব্যবসায়িকভাবে বঞ্চিত, কিন্তু তারা ওই সময়েও তারা সরকারের ফেসিবাদ সরকারের সুযোগ সুবিধা নিয়ে তারা ব্যবসা বাণিজ্য সুষ্ঠুভাবে পরিচালনা করেছে। অর্থাৎ সরকারের সাথে এই যে সমঝোতা করে এই যে চলার যে একটি প্রবণতা, সেটি এই বিপ্লবোত্তর পরবর্তী সময়ে ছিল। এবং আমরা দেখেছি যে পরবর্তীতে মামলা বাণিজ্য চালানো হয়েছে। আমরা দেখেছি মামলা বাণিজ্যের মধ্য দিয়ে এই যে সেফ এক্সিট দেওয়ার একটা প্রবণতা ছিল। এবং আওয়ামী লীগকে এই মামলা বাণিজ্যের মধ্য দিয়েই কিন্তু মূলত হচ্ছে সেফ এক্সিট দিয়েছে। প্রত্যেকটা আসামিকে মামলা দিয়ে তারকে আবার মামলা থেকে ছাড়িয়ে এখানে অর্থের বিনিময় হয়েছে। অর্থাৎ এই যে রাজনৈতিক যদি একটি সদিচ্ছা থাকতো, রাজনৈতিক যদি সরকারকে যে এক ধরনের সরকারকে সহযোগিতা করার প্রবণতা থাকতো, সেক্ষেত্রে সরকারের জন্য কাজটি সহজ হয়ে যেত। কিন্তু আমরা দেখেছি এই যে ব্যাকডোর ডিপ্লোমেসি দিয়ে কিভাবে আওয়ামী লীগকে রিহেবিলিটেট করা যায় এবং আওয়ামী লীগের প্রতি এক ধরনের সিম্প্যাথি ক্যাম্পেইন পরিচালনা করা যায়, আমাদের এই বিরোধী দল বা আমাদের যে ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক শক্তিগুলো রয়েছে তাদের মধ্যে দুঃখজনকভাবে এই আইডিয়াগুলো চলে এসছে। তারা এখন চাচ্ছে যে আওয়ামী লীগকে কীভাবে পুনর্বাসন করে হচ্ছে আপনার নির্বাচনে নিয়ে আসা যাবে, কারণ তাদের সাথে আওয়ামী লীগের একটা দীর্ঘদিনের বোঝাপড়া রয়েছে। তাদের অবস্থান, তাদের নীতি, তাদের পদ্ধতি, কর্মসূচি এই সম্পর্কে একটা ভালো বোঝাপড়া রয়েছে। সুতরাং এই আওয়ামী লীগকে যেহেতু হত্যার দায়, আওয়ামী লীগকে গুমের দায়, আওয়ামী লীগকে হচ্ছে এই বছরের পর বছরের নির্যাতনের দায় আওয়ামী লীগের ঘাড়ে চাপিয়ে দিয়ে বা এই এলিগেশনটিকে রেখে দিয়ে তাদেরকে বিরোধী দলের জায়গায় ডিল করা অনেক বেশি সহজ। তুলনামূলকভাবে নতুন একটি রাজনৈতিক দলের থেকে এই আওয়ামী লীগ যেই আমাদের একটি অভিযুক্ত আওয়ামী লীগকে ডিল করা অনেক বেশি সহজ। আমার কাছে মনে হচ্ছে যে রাজনৈতিক দলগুলো সেই পথেই হাঁটছে। সেজন্য আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির অনেক বড় বড় নেতাকর্মী যারা ত্যাগ তিতিক্ষার এই 16 বছর আমরা দেখেছি ছিল, তাদেরকেও আমরা বলতে শুনি যে নির্বাচনে যদি আওয়ামী লীগ আসে তাহলে কোনো সমস্যা নেই। নির্বাচনে আওয়ামী লীগ আসার জন্য এক ধরনের বা আওয়ামী লীগকে নিয়ে আসার জন্য এক ধরনের আমরা প্রবণতা দেখতে পাচ্ছি, যেখানে এখন তাদের উচিত ছিল যে আওয়ামী লীগের বিচার নিয়ে কথা বলার জন্য। যতদিন না পর্যন্ত আওয়ামী লীগের সুবিচার নিশ্চিত হয়, আওয়ামী লীগ যত দীর্ঘদিন ধরে এই যা অপরাধ করেছে যতদিন না পর্যন্ত সেটি নিশ্চিত হয়, সুতরাং আওয়ামী লীগকে রিহ্যাবিলিটেট করার কোনো সুযোগ নেই। এই ধরনের বক্তব্য আসা উচিত ছিল তাদের কাছ থেকে। দুঃখজনক বিষয়, তাদের কাছ থেকে কেমন একটা কম্প্রোমাইজিং একটা বিষয় চলে আসছে। তবে আমরা আমাদের জায়গা থেকে একটি বিষয় নিশ্চিত করতে চাই, সেটি হচ্ছে বিচার নিশ্চিত ছাড়া আওয়ামী লীগকে যদি পুনর্বাসন করা হয় তাহলে বাংলাদেশের সুস্থ যে রাজনীতি, যেই 24 পরবর্তী তরুণ প্রজন্ম যে রাজনীতির স্বপ্ন দেখেছিল, যেটি বাংলাদেশকে নতুনভাবে আবার বিনির্মাণ করবে, আমার কাছে মনে হচ্ছে যদি আওয়ামী লীগকে রিহ্যাবিলিটেট করার কোনো চেষ্টা করা হয় বিচার ছাড়া, তাহলে সেটি তাদের সাথে প্রতারণা করা হবে এবং সেটি ভবিষ্যৎ বাংলাদেশের জন্য কোনো সুফল বয়ে আনবে না। আমরা আমাদের দেখেছি স্পষ্ট, আওয়ামী লীগের বিচার যতদিন পর্যন্ত নিশ্চিত না হয়, আমরা ততদিন পর্যন্ত আওয়ামী লীগ পলিটিক্যালি ফাংশন করবে কিনা সেই বিষয়টি আমরা নিশ্চিত করতে চাই যে আওয়ামী লীগ কখনোই পলিটিক্যাল ফাংশন করবে না। আগে আওয়ামী লীগের বিচার নিশ্চিত হবে, তারপর হচ্ছে আওয়ামী লীগের পলিটিক্যাল ফাংশন নিয়ে তখন সেটি নিয়ে আলোচনা হতে পারে। একটু ভিন্ন প্রসঙ্গে আসি, আপনাদের বিষয়ে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমরা যদি দেখি 5 আগস্ট পরবর্তী যেরকম জনপ্রিয়তা ছিল, এটি আস্তে আস্তে কিছুটা ভাটা পড়ছে এবং আমরা দেখছি যে তারা নিজেদের মধ্যে রাজনৈতিক দলগুলোতে আমরা যেমনটা দেখি নিজেদের মধ্যে অন্তর্কোন্দলে জড়িয়ে যায়। এখন প্রায় এই ধরনের ঘটনা দেখা যাচ্ছে এবং সেই সঙ্গে অনেকের বিরুদ্ধে সমন্বয়ক পরিচয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজির অভিযোগও আমাদের কাছে আসে। তা আপনাদের কি কেন্দ্রীয়ভাবে কোনো নিয়ন্ত্রণ কি আছে? দেখেন, আমাদের এই পর্যন্ত 35টা জেলা কমিটি হয়েছে এবং কমিটির মধ্যে যারা এই ধরনের কাজে যুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে যদি কোনো ধরনের অর্থ আত্মসাৎ অথবা যে আমাদের প্রচলিত বিদ্যমান যে আইন রয়েছে, আইন বহির্ভূত কোনো ধরনের কাজে যুক্ত থাকার কোনো অভিযোগ থাকে, সেক্ষেত্রে
আমাদের সাংগঠনিক ব্যবস্থা এবং প্রয়োজনে যে আমাদের যে প্রচলিত বিদ্যমান যে আইন রয়েছে সেই আইনের অধীনে বাংলাদেশের যে কোনো মানুষ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারে। দ্বিতীয়ত একটি বিষয় হচ্ছে আমাদের যেহেতু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এটি হচ্ছে একটা ওপেন প্ল্যাটফর্ম ছিল, নানা মত এবং নানা পথের মানুষ সেখানে অংশগ্রহণ করেছে। এখন যে কেউ যেই বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে তাকে সমন্বয়ক পরিচয় দিয়ে সেখানে হচ্ছে বিভিন্ন অপকর্মে জড়িত হতে আমরাও দেখছি, শুনছি, আমাদের কাছেও খবর আসছে। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে একটি বিষয় বারবারই স্পষ্ট করছি, পুনরাবৃত্তি করছি যে শুধুমাত্র সমন্বয়ক হওয়ার কারণে বাংলাদেশে কোনো বিশেষ সুযোগ সুবিধা পাওয়ার কোনো ধরনের এখতিয়ার উক্ত ব্যক্তি রাখে না, শুধুমাত্র সমন্বয়ক হওয়ার কারণে। সুতরাং কেউ যদি সমন্বয়ক পরিচয় দিয়ে কোনো বিশেষ সুযোগ সুবিধার দাবি করে তাহলে সেক্ষেত্রে অথবা আইন বহির্ভূত কোনো কাজ করে সেক্ষেত্রে বিদ্যমান আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে বাংলাদেশের যে কোনো নাগরিক আইনগত ব্যবস্থা নিতে পারে। তারপরেও আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় তো এটা আসলে থামছে না, সরকারও ব্যবস্থা নিচ্ছে না। এই বদনামটার তো ভাগিদার আপনাদের ঘাড়ে এসে পড়ছে। বিভিন্ন ব্যবসায়ীরাও অভিযোগ করে নানা সময় যে এই সমন্বয়ক পরিচয় দিয়ে তাদের কাছে চাঁদা দাবি করা হয়, তাদেরকে নানাভাবে হুমকি ধামকি দেওয়া হয়। তো আপনাদের কেন্দ্রীয়ভাবে আপনাদের কি কোনো সেল এই ধরনের অভিযোগ অথবা এগুলো পরবর্তীতে খতিয়ে দেখার জন্য কোনো চেষ্টা আছে কিনা? আমরা হচ্ছে যে অভিযোগগুলো আসছে তাদেরকে যেন জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা যায়, তাদেরকে যেন জবাবদিহিতা নিশ্চিত করা যায়, সেই জন্যই হচ্ছে আমরা কমিটিগুলো রিঅর্গানাইজ করছি। কারণ একটা ব্যক্তি সে হচ্ছে সবাই সমন্বয়ক পরিচয় দিচ্ছে, সেই যখন কোনো ধরনের অপরাধ কার্যক্রমে জড়িত হবে, সে যদি কমিটিভুক্ত না হয় তাহলে তার বিরুদ্ধে আমি কোনো সাংগঠনিক ব্যবস্থা আমি নিতে পারি না। সেই জন্য আমরা কমিটিগুলো রিঅর্গানাইজ করছি আমাদের সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য। আর আমরা আপনাদের কাছে অনুরোধ জানাবো এবং আপনাদের মাধ্যমে এই মিডিয়ার মাধ্যমে হচ্ছে আমাদের যেই ব্যবসায়িক যে শ্রেণী রয়েছে আমাদের প্রত্যেকটা জায়গায় যারা রয়েছে, আমরা কাউকে কখনোই কোনো কাজের জন্য যে অর্থ সংগ্রহের জন্য আমরা কাউকে পাঠাই না। সুতরাং আমাদের পরিচয় দিয়ে কোনো তদবির, কোনো ধরনের যদি আর্থিক কোনো কিছুতে সংযুক্ত হতে আপনারা দেখেন, আপনাদেরকে অনুরোধ করব আপনাদের যে বিদ্যমান আইন রয়েছে সেই আইন অনুযায়ী আপনারা, প্রচলিত আইন অনুযায়ী আপনারা ব্যবস্থা নেবেন। সেক্ষেত্রে প্রয়োজনে আমরা আপনাদেরকে সহায়তা করব। আপনারা বলছেন যে আপনাদের রাজনৈতিক দল ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আত্মপ্রকাশ করতে পারে। এর আগে একটি বলছি নাকি, এর আগে এরকম একটি ঘোষণা দেওয়া কথা বলা হয়েছিল জাতীয় নাগরিক কমিটি। আমি জানি না, আমি জানছি আপনার কাছ থেকে। আচ্ছা, যাই হোক, তা আপনারা আসলে কবে নাগাদ আপনারা আত্মপ্রকাশ করতে পারেন? সেই সঙ্গে নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে যে ডিসেম্বরকে কেন্দ্র করেই তারা প্রস্তুতি নিচ্ছে। সেক্ষেত্রে আপনারা নির্বাচনের প্রস্তুতি আপনারা নিচ্ছেন কিনা এবং আগামী নির্বাচনে আপনারা কি 300 আসনে প্রার্থী দিবেন? প্রথম বিষয় হচ্ছে যে রাজনৈতিক দল গণমানুষের একটি আশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং প্রচলিত যেই বাইনারি পলিটিক্স ছিল এই বাইনারি পলিটিক্সের ঊর্ধ্বে গিয়ে, প্রচলিত পলিটিক্সের ঊর্ধ্বে গিয়ে আমরা দেখছি যে মানুষের মধ্যে আরবান ক্লাস এবং এই একটা আমাদের যে তরুণ প্রজন্মের মধ্যে একটা রাজনৈতিক সচেতনতা তৈরি হয়েছে। তো সেই জায়গা থেকে যদি কোনো রাজনৈতিক দল আসে সেটাকে আমরা অবশ্যই স্বাগত জানাই এবং সেই রাজনৈতিক দল আমরা অবশ্যই চাইবো যে রাজনৈতিক দলটি আসবে সেই রাজনৈতিক দল তরুণ প্রজন্মের চিন্তা ভাবনা মনস্তত্ত্বকে ধারণ করবে এবং যে আমাদের পরবর্তী বাংলাদেশ যেটি হবে সেখানে হচ্ছে আমাদের কনভেনশনাল যেই প্রতিহিংসার যে রাজনীতি ছিল, কনভেনশনাল যেই ধরনের ট্যাগিংয়ের রাজনীতি ছিল সেগুলোর ঊর্ধ্বে উঠে আমাদের ফরওয়ার্ড মুভিং একটি রাজনীতি হবে এবং সেই রাজনীতির মধ্য দিয়ে পলিসি মেকিংয়ে আসার জন্য যদি প্রয়োজনে 300 আসনে যদি সেখানে ক্যান্ডিডেট নির্ধারণ করা হয়, আমরা প্রত্যাশা করব উক্ত রাজনৈতিক দলটি 300 আসনেই তার ক্যান্ডিডেট দেওয়ার মধ্য দিয়ে এই পলিসি মেকিং কার্যক্রমে অংশগ্রহণ করবে। যেহেতু আপনারা নতুন রাজনৈতিক দল করছেন তাই নানা মহলেই নানা ধরনের, আপনার কাছ থেকে তো শুনলাম রাজনৈতিক দল করছি, যদি হয়, যদি আসে সেই দলটির কাছে আমার সহযোদ্ধা আছে, আমি সেই দলটির কাছে আমার প্রত্যাশা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে কি সেই দলের সাথে আপনি নেই? এটা সেই দল তো অনেকগুলা দল আসতে পারে, এমন হতে পারে যে ঢাকা শহরে আজকেও অনেকগুলো দলের নিয়ে কথাবার্তা প্রত্যেক দিনই হচ্ছে কথাবার্তা হয়। তো দেখা যাক যে বিপ্লবোত্তর সময়ে কোন রাজনৈতিক দল আসবে এবং যে রাজনৈতিক দলে আসুক না কেন তার কাছে আমার ওই উক্ত দলটির কাছে আমার প্রত্যাশা থাকবে সেটি 24কে ধারণ করে এবং একটি ফরওয়ার্ড মুভিং একটি রাজনীতি করবে। না, আপনি কি ওই দলে যোগ দিবেন না? আমাকে যদি সুযোগ দেওয়া হয় অবশ্যই আমি সেখানে ওই রাজনৈতিক দলে যোগ দিব। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে, এটি আপনি চাইলে উত্তর দিতে পারেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেহেতু আপনাদেরকে নিয়ে নানা আলোচনা সমালোচনা সব জায়গায় হয়, সে সঙ্গে মানুষ অনেকেই জানতে চায় যে আপনাদের এই অর্থায়ন অথবা আপনারা যে সংগঠনটি পরিচালনা করছেন সেই অর্থায়নটা কিভাবে হয়?
অর্থায়ন হচ্ছে ক্রাউড ফান্ডিংয়ের মধ্য দিয়ে আমাদের অর্থায়ন হয়। ক্রাউড ফান্ডিং যেখানে হচ্ছে আমরা যারা আমাদের এই 24 পরবর্তী বাংলাদেশে যারা হচ্ছে এই যে পরিবর্তনের অংশ হতে চায়, যারা ইতিবাচক বাংলাদেশের অংশ হতে চায়, তারা তাদের জায়গা থেকে আমাদের দেশের যে প্রচলিত যে রাজনৈতিক দলগুলো যেভাবে চলে, যে আমাদের দেখা যায় বিভিন্ন শুভাকাঙ্ক্ষী যারা রয়েছে, যারা হচ্ছে ইতিবাচক পরিবর্তন চায়, তারাই হচ্ছে সেখানে দেখা যায় বিভিন্ন কার্যক্রমে সহযোগিতা করে থাকে। তো আমাদেরও ব্যতিক্রম না, তবে আমরা এই বিষয়কে কিভাবে হচ্ছে একদম এইটাকে পাবলিক ডোমেইনের মধ্যে নিয়ে আসা যায় এবং ফাইন্যান্সিয়াল পলিসিগুলো কিভাবে একদম স্বচ্ছ এবং স্পষ্ট এবং দৃশ্যমান করা যায় সেই বিষয়গুলো নিয়ে ভাবছি। প্রাইমারিলি আমরা হচ্ছে ক্রাউড ফান্ডিংয়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, সেটিকে আরও কিভাবে দৃশ্যমান করা যায়, প্রত্যেকটি টাকার কিভাবে অর্থের হিসাব নিশ্চিত করা যায় এবং অর্থ কোন উৎস থেকে আসছে এবং কোন উৎসে খরচ হচ্ছে সেটিকেও কিভাবে পাবলিক ডোমেইনে নিয়ে আসা যায় সেটির কাজ আমরা করছি। এবং আমরা আমাদের জায়গা থেকে একটি বিষয় নিশ্চিত করতে চাই যে বা আমরা এক ধরনের আহ্বান জানাতে চাই, যদি কারণ এখন বর্তমানে যদি কোনো দুর্নীতি থাকে সেটা নিশ্চয়ই কোনো ধরনের ফুটেজ থাকবে, সেখানে কোনো ধরনের মেসেজ থাকবে, ভয়েস থাকবে, কোনো তথ্য থাকবে, লেখচিত্র থাকবে, সেখানে কোনো ধরনের নথিপত্র থাকবে, কোনো কিছু তো একটা থাকবে। কারণ দুর্নীতি, আর্থিক দুর্নীতির কোনো না কোনো একটা কিছু তো একটা থাকবে, কোনো ডকুমেন্টস যদি থাকে। যদি আমাদের বিরুদ্ধে, বিশেষ করে আমার বিরুদ্ধে যদি কোনো ধরনের এই ধরনের কোনো তথ্য থাকে অনুগ্রহ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা প্রচার করুন, অথবা সংশ্লিষ্ট যে সাংবাদিক রয়েছে সাংবাদিকদের কাছে আমরা আহ্বান জানাবো সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে প্রমাণসহ এই তথ্যগুলো মানুষের সামনে উপস্থাপন করুন যদি 1 টাকারও দুর্নীতির কোনো অভিযোগ থেকে থাকে। আপনি যেহেতু এটি বললেন, মাঝে আমরা দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাকে নিয়েও নানা ধরনের লেখালেখি হয়েছে, যদি এটি একদমই ব্যক্তিগত বিষয় হয়ে যায় আপনি উত্তর দিতে চালিয়ে দিতে পারেন। যেমন প্রাডো গাড়ি অথবা মানে খুব দামি গাড়ি থেকে আপনি নামছেন এবং সেটি নিয়ে অনেক আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে। তো আসলে মানে যখন আপনি গাড়ি থেকে নামছেন অনেকে বলছে যে এখনও এই গণঅভ্যুত্থানে আহত অনেকে চিকিৎসা করাতে পারছে না, অর্থ অভাবে তারা টাকা পাচ্ছে না, সেই অবস্থায় আপনারা এরকম জীবনযাপন করছেন। তো এই বিষয়টি নিয়ে আপনার বক্তব্য কি? দেখুন, ওই ঘটনাটি ছিল 31শে জানুয়ারি যখন আমরা প্রোগ্রাম শেষে প্রোক্লামেশনের যে আমাদের প্রোগ্রামটি ছিল, প্রোগ্রামটি শেষে আমি শহীদ মিনার থেকে ঢাকা ইউনিভার্সিটির দিকে আসছিলাম। তখন আমার কলিগের ওই প্রাডো গাড়িটি হচ্ছে আমার কলিগ, আমরা যে প্রতিষ্ঠানে একসাথে পড়াই, আমার কলিগের হচ্ছে ব্যক্তি মালিকানাধীন ওই গাড়িটি। তখন দেখা যাচ্ছে যে মানুষের প্রচণ্ড ভিড় ছিল, তখন ওই আমার কলিগ আমাকে ওই তার গাড়িতে হচ্ছে উঠায়। এবং দেখা যায় কি আমাদের অনেক কলিগের গাড়ি রয়েছে, আমি যতটা জানি যে আপনাদেরও হচ্ছে বিভিন্ন কলিগের গাড়ি রয়েছে, তো সেখানে ব্যক্তিগত প্রয়োজনে দেখা যায় আমরা কোনো একটা প্রয়োজন ওই গাড়িগুলোকে আমরা ব্যবহার করতে পারি। তবে আমার ব্যক্তিগত কোনো গাড়ি নেই, তবে যেই গাড়ির কথা আসছে সেই গাড়ির হচ্ছে বিভিন্ন আমাদের যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে আমাদের প্রয়োজনে আমরা প্রয়োজনের ভিত্তিতে হয়তো আমরা তাদের গাড়িগুলোকে ব্যবহার করি, কিন্তু এক্সপেক্টিং নো রিটার্ন। দেখা যাচ্ছে যে হয় আমার পরিচিত ভাই এবং যারা আমরা ইউনিভার্সিটি সার্কেলে যারা ছিলাম এবং আমাদের সিনিয়র যারা আছে, অনেক সিনিয়রের অনেক অসংখ্য গাড়ি রয়েছে এবং আপনার অন্তত মানে 30 জন ব্যাচমেটের হচ্ছে নিজস্ব হয়তো গাড়ি এখন আছে এবং অনেক সিনিয়রের গাড়ি আছে। সুতরাং কোনো একটি যাতায়াতের জন্য একটা জায়গা থেকে একটা জায়গায় যাওয়ার জন্য একটি গাড়ি ম্যানেজ করা সেটাও খুব বেশি মানে কঠিন কোনো কাজ নয়, সেটা আপনি জিনিসটা আরও ভালো বুঝবেন। আমি যেটি আরেকটি বিষয় জানতে চাচ্ছিলাম, জুলাই গণঅভ্যুত্থানে আমরা দেখেছি যে অনেক আহত, অনেক শহীদ পরিবার তারা আর্থিক সহায়তা এখন পর্যন্ত পায়নি। আপনাদের যে সরকার, মানে আপনাদের সরকার মানে আপনার সহযোদ্ধাদের যে সরকার, সেই সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল যে তাদের শহীদ হওয়া পরিবারদেরকে 30 লাখ করে টাকা দেওয়া হবে। সেই টাকারও এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি। আমরা দেখছি যে আপনাদের জুলাই স্মৃতি ফাউন্ডেশন যেটি রয়েছে সেখানে অনেকে যাচ্ছে কিন্তু টাকা পাচ্ছে না, এটি কেন? জুলাই স্মৃতি ফাউন্ডেশন যেটি করা হয়েছে এটি সম্পূর্ণ ডিসফাংশনাল এবং এটা প্রত্যেক দিন অভিযোগ আসছে এবং এটা মানে এক ধরনের লাল ফিতার দূরত্বের মধ্যে দিয়ে রেখে আমার কাছে মনে হয় এটা শুধুমাত্র আহতদের শুধুমাত্র কষ্টকেই বৃদ্ধি করছে। বরং গভর্নমেন্টের উচিত ছিল এটাকে এই বিষয়ে যারা দক্ষ, এই বিষয়ে যারা অভিজ্ঞ প্রাতিষ্ঠানিক যাদের দক্ষতা রয়েছে সেক্ষেত্রে তাদেরকে সেখানে ইনকর্পোরেট করে এই প্রক্রিয়াটা পরিচালনা করা। কিন্তু আমরা দেখছি যে একটা ফাইল সাবমিট করে সেটাকে মন্ত্রণালয় থেকে অনুমোদন নিতে হয়, সেটাকে MSA সাবমিট করতে হয়। একটা আহতদের জন্য এই ধরনের সিস্টেম আমি কিছুক্ষণ আগে বললাম না যে গভর্নমেন্ট
হচ্ছে একটা রেভলিউশনারি গভর্নমেন্ট, কিন্তু সেটাকে ব্যুরোক্রেটিক স্পিরিটের মধ্যে সেটাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেক্ষেত্রে ব্যুরোক্রেটিক যে প্রসেসটা রয়েছে, এই প্রসেসটাই হচ্ছে পুরো সিস্টেমটাকে, পুরো আহতদের সাহায্য গ্রহণের যে প্রক্রিয়াটাকে, এই প্রক্রিয়াটাকে দীর্ঘতর হচ্ছে, যেটি কোনোভাবেই প্রত্যাশিত না। সরকারের অন্যান্য কাজ যদি থেকেও থাকে, সেই কাজগুলিকে একপাশে রেখে সরকারের প্রথম উচিত প্রয়োজনে আলাদা টিম করে দিয়ে 5 মাস পরেও এই বিষয়টি নিয়ে আলোচনা করতে হচ্ছে, যেটি খুবই লজ্জার একটি বিষয় এবং এটি সরকারের জন্য অত্যন্ত দুঃখজনক একটি বিষয় যে 5 মাস পরে এসে আমাদের আহতরা এখনো পর্যন্ত টাকা পায়নি, তারা অভাবে রয়েছে। এই বিষয়টি নিয়ে এখন আমাদের আলোচনা করতে হচ্ছে। সরকারের দ্রুত এই বিষয়ে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নিতে হবে। প্রয়োজনে এটি কোনো সংস্থার কাছে দিয়ে হোক, লোকবল বাড়িয়ে হোক, প্রয়োজনে হচ্ছে সেখানে নতুন করে লোক নিয়োগ করে হোক, এই বিষয়টিকে সেখানে ফার্স্ট এন্ড করা উচিত। না হয় এই সরকারের এই ব্যর্থতার দায় অবশ্যই নিতে হবে। আপনারা রাষ্ট্র সংস্কারের কথা বলছেন। রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে আসলে মানে এই দেশের মানুষ যেটি গত 15 বছরে আমরা যদি বলি, মানে একটি জেনারেশন ভোট দিতে পারেনি। নিশ্চয়ই আপনিও পারেননি। আমাদের 14 নির্বাচন, 18 নির্বাচন, 24-এর নির্বাচনের প্রত্যেকটি বিতর্কিত নির্বাচন ছিল এবং সেখানে আসলে সাধারণ মানুষের ভোটাধিকার বলতে কোনো কিছু ছিল না। তো এই ভোটাধিকার, আমাদের অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে রাষ্ট্র সংস্কারের মূল উপকরণ হওয়া উচিত হচ্ছে মানুষের ভোটাধিকার শক্তভাবে ফিরিয়ে দেয়া এবং কোনো সরকার যাতে মানুষের ভোটাধিকার লঙ্ঘন করতে না পারে। তো সেজন্য আপনারা কি ভূমিকা রাখছেন, অথবা সরকারকে আপনারা কি প্রেসারে রাখছেন এটি একটি একদম চূড়ান্তভাবে একটা ফয়সালা করার জন্য? দেখুন, একটা ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের জন্য সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের কোনো বিকল্প নেই। আমরা এই সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনটি যেন নিশ্চিত হয়, সেজন্যই কিন্তু আমরা চাচ্ছি যে প্রতিষ্ঠানগুলোর, যে আওয়ামী কাঠামোর যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোকে সংস্কার করার জন্য। পিন্টু ভাই, আপনি হচ্ছে মানে এই যে আপনার মাঠের যে নির্বাচন পরিস্থিতি আপনি কাভার করেছেন, আপনি জানেন যে নির্বাচন কমিশন যতই সদিচ্ছা থাকুক না কেন, কিন্তু আমরা যদি স্থানীয় প্রশাসনে দেখি, একজন ইউএনও, একজন এসপি বা একজন ওসি, উনাদের যদি সদিচ্ছা না থাকে তাহলে কখনোই একটি সুষ্ঠু নির্বাচন পরিচালনা করা সম্ভব না, কোনোদিনও সম্ভব না। কিন্তু আপনি নির্বাচন কমিশন সংস্কার করলেন, কিন্তু আপনার মাঠ প্রশাসনকে আপনি সংস্কার করলেন না, তাদের মধ্যে ওই বোধটি আপনি জাগ্রত করলেন না, তাহলে কিন্তু আলটিমেটলি আপনার যে সংস্কারটি, এই সংস্কারটি কিন্তু মাঠে বাস্তবায়ন হচ্ছে না। সেজন্য আমরা একটি পূর্ণাঙ্গ সংস্কারের মধ্য দিয়েই হচ্ছে সর্বজন গ্রহণযোগ্য একটি নির্বাচনের দিকে যেতে চাই, যাতে করে প্রত্যেকটি নাগরিক তার যে ভোট, এই ভোটের জন্য যথাযথ মূল্যায়ন হয়। দ্বিতীয়ত, আপনি একটি বিষয় দেখবেন, যেটি দীর্ঘ সময় আমরা কিন্তু দেখেছি যে রাজনৈতিক দলগুলো, ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো, তাদের নিজেদেরও কিন্তু যে দলীয় কাউন্সিল, সেই কাউন্সিলের সুযোগটি তারা পায়নি, বা তাদের দলীয় যে সংস্কার, সেই সংস্কারের সুযোগটিও কিন্তু পায়নি। সেজন্য আমরা চাচ্ছি যে একই সাথে রাষ্ট্র সংস্কারের সাথে সাথে একই সাথে যে রাজনৈতিক দলগুলোর নিজস্ব দলীয় কাঠামোর মধ্যেও কিন্তু সংস্কার আসা উচিত। নচেত দেখা যাবে কি, দীর্ঘ সময় আপনি এই 9 পরবর্তী বা 12-14 পরবর্তী যেই আপনার দলীয় কাঠামো ছিল, ওই কাঠামোতে আপনি তরুণদেরকে যদি আপনি ইনক্লুড না করে আবার একটি নির্বাচনের দিকে যান, তাহলে আমার মনে হয় সকল মতের বা নতুন যেই মতটি তৈরি হয়েছে সেই মতটির প্রতিফলন ঘটবে না। সর্বশেষ, একটি সুস্থ ভোটাধিকার বা একটি সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক ভোটাধিকার নিশ্চিত করার জন্য আমাদের যেই পুলিশ প্রশাসন, আমাদের যে জুডিশিয়ারি সিস্টেম রয়েছে, আমাদের যেই নির্বাচন কমিশন রয়েছে এবং আমাদের যে মিডিয়ার যে ভূমিকা রয়েছে, এই মিডিয়ার ভূমিকা কিন্তু গুরুত্বপূর্ণ। আপনি দেখবেন যে 24-এর ইলেকশনে আমরা দেখেছি যে সব মিডিয়া বলছে যে সব জায়গায় সুষ্ঠু ভোট হচ্ছে, কোনো জায়গায় কারচুপি হচ্ছে না, আবার দুইটা মিডিয়া দেখাচ্ছে যে, বা একটা মিডিয়া দেখাচ্ছে যে ভোটে কারচুপি হচ্ছে, ভোট রিগিং হচ্ছে। আপনার মিডিয়ার ভূমিকাটা কিন্তু সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এটা ইম্পার্শিয়াল যদি ভূমিকা না রাখতে পারে মিডিয়া, সেক্ষেত্রে আমরা এই 24 পরবর্তী যে বাংলাদেশে হাসিনাকে ফেসিস্ট করার ক্ষেত্রে মিডিয়ার একটি দায়ভার রয়েছে, সেটিও কিন্তু তারা তখন এড়াতে পারবে না। সুতরাং আমরা যতক্ষণ না পর্যন্ত একটি প্রো বাংলাদেশ মিডিয়া পাচ্ছি, সংস্কারপন্থী মিডিয়া পাচ্ছি, দল এবং মত নিরপেক্ষ মিডিয়া পাচ্ছি, যতক্ষণ না পর্যন্ত আমরা প্রশাসন কাঠামোর মধ্যে একটি সংস্কার দেখতে পাচ্ছি, যতক্ষণ না পর্যন্ত আমাদের এই যে সিস্টেমেটিক যেই আমাদের কনস্টিটিউশনাল যে ইনস্টিটিউশনসগুলো ছিল সেগুলোও সংস্কার করতে পারছি,
যতক্ষণ না পর্যন্ত আমাদের নিজ দলের মধ্যে গণতন্ত্র নিশ্চিত হয়ে কাউন্সিলের মধ্য দিয়ে তাদের দলীয় কাঠামোর পরিবর্তন হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই সবগুলো সমন্বয় যদি আপনি না ঘটাতে পারেন এই উপলক্ষে, তাহলে আলটিমেটলি আমার মনে হয় এই যে ভোটাধিকারটি সেটির কতটা যথাযথভাবে মূল্যায়ন হবে সেটি আবারও প্রশ্নবিদ্ধ বা প্রশ্ন থেকে যাবে। আওয়ামী লীগের বিষয়ে আপনাদের অবস্থান কি, এবং আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে আওয়ামী লীগ কি অংশ নেওয়ার কোনো সুযোগ আছে কিনা, অথবা আপনাদের অবস্থান? দেখেন, বিচার ছাড়া আওয়ামী লীগ যদি নির্বাচনের মাঠে আসে, সেই নির্বাচন বা সেই দেখেন আওয়ামী লীগের মধ্যে একটা সরি ফিল পর্যন্ত নাই। আপনি খুবই দুঃখজনক, আওয়ামী লীগ যেই স্কেলে ক্রাইম করেছে একটা দীর্ঘ সময়, যেই ধরনের মানে কমপ্লিটলি একটা স্টেট কলাপস করেছে আওয়ামী লীগ, কিন্তু আওয়ামী লীগের কোথাও দেখবেন না একটা সরি পর্যন্ত বলা হয়েছে। তো আমরা আমাদের জায়গা থেকে সুস্পষ্ট অবস্থান, আওয়ামী লীগের আগে বিচার নিশ্চিত হবে, হাসিনার আগে বিচার নিশ্চিত হবে, এবং এই পুরো অপরাধ কার্যক্রমে যারা জড়িত ছিল তাদের আগে বিচার নিশ্চিত করতে হবে, এবং এই অপরাধের বৈধতা উৎপাদনের জন্য রাষ্ট্র কাঠামোর যেই অংশগুলো জড়িত ছিল তাদের বিচার নিশ্চিত করতে হবে। পরবর্তীতে আওয়ামী লীগ কীভাবে পলিটিক্যালি ফাংশন করবে সেটি নিয়ে তখন আলোচনা হতে পারে, কিন্তু সেটি ব্যতিরেক আওয়ামী লীগের বিচার ব্যতিরেক যদি কেউ চেষ্টা করে যে আওয়ামী লীগকে নির্বাচনী মাঠে নিয়ে আসার জন্য, অথবা যদি নির্বাচনী ফায়দা আদায় করার জন্য, যেহেতু আওয়ামী লীগ একটি ভোট ব্যাংক বাংলাদেশে ছিল, এবং আওয়ামী লীগ যেহেতু একটি আওয়ামী লীগের মিডিয়া আছে, আওয়ামী লীগের অর্থ রয়েছে, আওয়ামী লীগের প্রতিষ্ঠিত কাঠামো রয়েছে, সুতরাং আওয়ামী লীগকে পুনর্বাসনের বিনিময়ে আমি সেই আওয়ামী লীগের রিসোর্স আমি ব্যবহার করব, আওয়ামী লীগের ভোট ব্যাংক আমি ব্যবহার করব, কর্মী আমি ব্যবহার করব, মিডিয়া ব্যবহার করব, অর্থ ব্যবহার করব, প্রাতিষ্ঠানিক কাঠামোগত সুবিধা ভোগ করব, এটি যদি কারো চিন্তায় থেকে থাকে তাহলে এটা ভাবার কোনোই প্রয়োজন নাই যে কনভেনশনাল পলিটিক্স আমাদের দেশে এখন আর নাই। যদি মনে করে থাকে কেউ যে কনভেনশনাল পলিটিক্স আছে, তরুণ প্রজন্ম এই ক্ষেত্রে কোনো ধরনের আনক্রিটিক্যালি তাদেরকে সেফ এক্সিট দিয়ে দিবে, বিষয়টি এমন না। তরুণ প্রজন্ম ওয়াচফুল রয়েছে, তরুণ প্রজন্ম প্রত্যেকটি বিষয়কে পর্যবেক্ষণ করছে। যেমন দেখেন, আপনারা কিন্তু আমাদেরকে প্রশ্নের উপরে রাখেন, আপনারা যেভাবে, আমার মনে হয় না যে আমি আমার জীবনে যদি 40টা ইন্টারভিউ দিয়ে থাকি, 40টা ইন্টারভিউতে আমাকে অর্থ নিয়ে প্রশ্ন করা হয়েছে, এবং সেখানে আমি স্পষ্টভাবে সেখানে আমার বিষয়গুলো নিয়ে কথা বলছি। এই যে একটি পরিবেশ তৈরি হচ্ছে, তরুণ প্রজন্ম প্রশ্ন গ্রহণ করতেও পছন্দ করে, প্রশ্নের উত্তর দিতেও পছন্দ করে, এই যে একটি রিসিপ্রোক্যাল একটি এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়েছে, এবং তরুণ প্রজন্ম যথেষ্ট পরিমাণ রিসিপটিভ, যথেষ্ট পরিমাণ ক্রিটিক্যাল, সেই জায়গা থেকে যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করার আবার কোনো চেষ্টা করা হয় অর্থের বিনিময়ে, পদের বিনিময়ে, কর্মীর বিনিময়ে, ভোটের বিনিময়ে, তাহলে যারা এই কাজটি করবে আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে তাদেরও ঠিক একই পরিণত হবে, 2 দিন আগে কিংবা 2 দিন পরে। অসংখ্য ধন্যবাদ হাসনাত আব্দুল্লাহ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আমরা সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহর সাথে।